কথা ও ছন্দে গল্পের আসরে সবাইকে স্বাগত। আজ আমি যে ছোট গল্পটি শোনাব তার নাম একা। লিখেছেন সাহিত্যিক জরাসন্ধ। সকলেই মনে করেছিল আজকে অন্তত কর্তার রোজকার রুটিন কিছুটা বদলাবে। নাতনির বিয়ে, অত আদরের নাতনি, 9:15 লগ্ন, কিছুক্ষণের জন্যেও একবার আসরে এসে বসবেন বইকি। কাঁটায় কাঁটায় 9:03। মৃত্যুঞ্জয় চৌধুরী অমৃতবাজার পত্রিকায় শেষ নজর বুলিয়ে ভাঁজ করে রাখলেন টেবিলের ওপর। চশমাটা খুলতে খুলতে গম্ভীর কণ্ঠে ডাকলেন, সত্যেন। সত্যেন ওর নাতি, মেজো ছেলের সেজো ছেলে। অন্যদিন ঘরের পাশেই মোতায়েন থাকে। আজ বিয়ের ব্যাপারে কোথায় আটকা পড়ে গিয়েছিল। ছুটতে ছুটতে এসে যখন পৌঁছলো, ঘড়িতে 9:02। মৃত্যুঞ্জয় তখন বিছানায় উঠে গেছেন। ঝাঁঝিয়ে উঠলেন, কোথায় ছিলি এতক্ষণ? সত্যেন জবাব দিল না। দিলে আরও চটে যাবেন দাদু, ঘুমের ব্যাঘাত হবে। নীরবে মশারি ফেলে চারধারটা গুঁজে দিয়ে আলো নিবিয়ে চলে গেল। ঠিক 9টায় এটা তার প্রাত্যহিক কাজ। কর্তা বেঁধে দিয়েছেন। এত লোক রয়েছে বাড়িতে, স্ত্রী, মেয়েরা, বৌমারা, নাতনিরা, চাকর বাকর, কারও মশারি গোঁজা ওর পছন্দ নয়। কোনো দিকটা কুঁচকে থাকবে, কোনো দিকটা ঝুলে থাকবে, কোথাও হয়তো একটু ফাঁক থেকে যাবে। পাছে মশা ঢোকে, এই ভাবনায় সারা রাত ঘুম হয় না, শরীর খারাপ করে। সত্যেন কলেজে পড়ে, বয়স 18-19। ইংরেজি ছবির ভীষণ ভক্ত, কিন্তু স্টেটসম্যানের রিপোর্ট পড়েই দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়। চাক্ষুষ দেখবার উপায় নেই। কখন দেখবে? সন্ধ্যার শোতে গেলে চৌরঙ্গি পাড়া থেকে শ্যামবাজার 9টার মধ্যে ফেরা যায় না। নাইট শোতেও 9টার আগে বেরোতে হয়। দুপুরবেলা কলেজ পালিয়ে সিনেমা যাওয়া এ বাড়ির কাছে মারাত্মক অপরাধ। একবার একটা কি দুর্দান্ত ছবি এসেছে লাইট হাউসে। কি করে দেখা যায়? কর্তার খাস চাকর রাম ভরসা দিল, যাও না, একটা দিন আমি চালিয়ে নেব। পারবি তো? পারবো, আমি তো দেখেছি তুমি কেমন করে গোঁজো। তোকে যদি চিনে ফেলেন, তোমার জামাটা গায়ে পরে নেব। 85 পেরোলে কি হয়, মৃত্যুঞ্জয়ের সেন চক্ষুকে ফাঁকি দেয় কার সাধ্য। ধরে ফেললেন। তোকে কে আসতে বলল? সে হতভাগাটা কোথায়? রাম নীরব। হুকুম হলো, তাকে ডেকে দে। রাম ডেকে আনলো মেজ বৌমাকে। তিনি দোষটা নিজের ঘাড়ে নিয়ে, অর্থাৎ ছেলেকে তিনিই পাঠিয়েছেন তার বাপের বাড়ি, অসুস্থ বাপকে দেখতে ইত্যাদি কাহিনী দিয়ে শ্বশুরকে ঠান্ডা করার চেষ্টা করলেন। মৃত্যুঞ্জয় আর কিছু বললেন না। কিন্তু রাত্রে ঘুম হলো না। সকালে ডাক্তার ডাকতে হলো। ব্লাড প্রেশার বেশ কয়েক ধাপ বেড়ে গেছে। বিয়ের পরদিন সকালেও চিরাচরিত নিয়মের এতটুকু হেরফের হলো না। ঠিক 7:30টায় বড় বৌমা এলেন শ্বশুরের প্রাতরাশ নিয়ে। মাপা গেলাসে 1 গেলাস ছাগলের দুধ, তার সঙ্গে একখানা থিন অ্যারারুট বিস্কুট। এই কাজটি বড় বৌমার। তাঁরই মেয়ের বিয়ে, ওদিকে এক রাশ কাজ পড়ে আছে, তবু আসতে হলো। অন্য কারো হাতে পাঠালে শ্বশুর ক্ষুণ্ণ হবেন। খাবেন হয়তো, কিন্তু খাবারটা ঠিক মতো হজম হবে না। জলযোগ শেষ করে খবরের কাগজটা টেনে নিতে যাবেন। বড় বৌমা বললেন, এবার ওদের নিয়ে আসবো বাবা? মৃত্যুঞ্জয় বুঝলেন বর কনের কথা বলছেন পুত্রবধূ, কিন্তু তৎক্ষণাৎ উত্তর দিলেন না। বোধহয় ভাবতে লাগলেন তার বাঁধা রুটিনের কোন দফাটাকে সরিয়ে তাদের জায়গা করা যায়। বৌমা কৈফিয়তের সুরে বললেন, সকলের আগে আপনার আশীর্বাদ না নিয়ে তো অন্য কিছুই হতে পারে না বাবা। আচ্ছা, নিয়ে এসো।
বর কনের সঙ্গে এলো গোটা পরিবার, কিন্তু তার আকার এত বৃহৎ যে সামান্য অংশই ঘরে ঢুকতে পারল। জায়গার অভাব, বাকি অংশটা ছড়িয়ে রইল বারান্দায়। প্রণামের পালা শেষ হলে নাতজামাইকে বসতে বললেন দেয়ালের ধারে যে নিচু তক্তপোষটা পাতা রয়েছে তার ওপরে। নাতনি এসে দাঁড়ালো দাদুর পাশ ঘেঁষে। তার দিকে চেয়ে ধমকে উঠলেন, এখানে কেন, ওখানে গিয়ে বসো। আই হ্যাভ অলরেডি মেড ওভার চার্জ। গত রাত থেকেই এ বুড়ো বাতিল হয়ে গেছে। অন্য সময় হলে নাতনি একটা জুৎসই জবাব দিত, এখন বোধহয় লজ্জা হলো এত লোকের সামনে। নিচু হয়ে দু হাতে দাদুর গলা জড়িয়ে ধরে নীরব প্রতিবাদ জানালো। মৃত্যুঞ্জয় হাসি মুখে দুটো আঙুল দিয়ে তার গালে মৃদু আঘাত করে বললেন, দেখা যাবে এবার কত টান থাকে দাদুর ওপর। গৃহিণী ছিলেন সামনে, বললেন, নাতনিকেই তো শুধু আদর করছো, নাতজামাইকে আশীর্বাদ করলে না? ও হ্যাঁ, বলতে বলতে নাতজামাইয়ের দিকে ফিরে বললেন, আমার বয়স কত জানো? 87 বছর 7 মাস। আশীর্বাদ করি তুমি যেন তার ওপরে আরও 13 বছর যোগ করতে পারো। অ্যান্ড চারদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, হ্যাভ আ বিগার ফ্যামিলি দ্যান মাইন। একটা চাপা হাসি খেলে গেল সকলের মুখে। নতুন জামাই লজ্জায় মুখ নামালো। নাতনি একটি ছোট্ট চিমটি কাটলো দাদুর কাঁধে। সঙ্গে সঙ্গে তার জবাব দিলেন মৃত্যুঞ্জয়, পারবি পারবি, তোর ঠাকুমাকে দেখছিস না? ঘড়ির দিকে তাকালেন মৃত্যুঞ্জয়। ইঙ্গিতটা বুঝতে কারও অসুবিধে হলো না। মিনিট দুয়েকের মধ্যেই ঘর ফাঁকা হয়ে গেল। নতুন জামাইটিও উঠতে যাচ্ছিল। তিনি বাধা দিলেন, বসো, তোমার সঙ্গে একটু গল্প করি। এই যে তোমাকে বললাম 100 বছর বেঁচে থাকো, তুমি ভাবছো ওটা একটা কথার কথা। অনেকেই বলে থাকে, আসলে কিন্তু তা নয়। 100 বছর বেঁচে থাকা এমন কিছু কঠিন নয়। ইফ ইউ অনলি নো দ্য আর্ট অফ লিভিং। মুখে যে যাই বলুক, দীর্ঘ জীবন পেতে চায় সকলেই, কিন্তু কি করে পেতে হয় সে রাস্তাটা খুব কম লোকেরই জানা আছে। দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজল। সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলেন মেজ বৌমা। এক হাতে নিখতি, আরেক হাতে একটা ঝুড়ি। পেছনে চাকরের হাতে ট্রেতে বসানো কতকগুলো ছোট বাটি। জামাই কৌতূহলী দৃষ্টিতে তাকালো। মৃত্যুঞ্জয় বললেন, অনেক দিন বেঁচে থাকবার প্রথম সিক্রেট কি জানো? এখনই দেখতে পাবে। মেজ বৌমা তার কাজ শুরু করলেন। 2 তোলা চাল ওজন করে রাখলেন একটা বাটিতে, তার সঙ্গে 1 তোলা কাঁচা মুগ ডাল, আরেকটিতে রাখলেন কিছু তরকারি, একটি ঢেঁড়স, 2 গাছা বরবটি, কয়েক খণ্ড মোচা, 2টি ডুমুর, 1 টুকরো আপেল, সব মিলিয়ে 4 তোলা। আরও কী সব টুকিটাকি, সবই গুনে কিংবা ওজন করে রাখা হলো অন্যান্য বাটিগুলোয়। উনি তাকিয়ে তাকিয়ে দেখলেন সব। তারপর মেজ বৌমা চলে গেলেন। পিছনে ট্রে হাতে চাকরটি। মৃত্যুঞ্জয় ফিরলেন নাতজামাইয়ের দিকে। ওই হচ্ছে আমার এবেলার খাবার। অনেক পরীক্ষা নিরীক্ষার পর কোনটার কি ফুড ভ্যালু, কিসে কতটা ক্যালোরি, সব কষে হিসেব করে মেনুটা তৈরি করতে হয়েছে। কোনটা কতক্ষণ সেদ্ধ হবে, কী রকম আঁচে, কেয়ারফুলি ওয়াচ করতে হবে। মেজ বৌমা সব জানেন, উনিই করে আসছেন বরাবর। হেলানো চেয়ারে এতক্ষণ বেশ সোজা হয়ে বসে কথা বলছিলেন। এবার পেছনের দিকে হেলান দিয়ে পা দুটো একটু ছড়িয়ে বসে বললেন, এসব কাণ্ড দেখে তুমি বোধহয় খুব অবাক হয়ে গেছো। না না, অবাক কেন হব, এসব তো বেশ ভালো। তুমি বলছো ভালো, আমার গিন্নি কি বলে জানো? এসব তোমার বুড়ো বয়সের বাতি।
ছেলে মেয়ে বৌমারাও বোধহয় তাই মনে করে, কিন্তু ওরা জানে না, না খেয়ে যত লোক মরে তার চেয়ে বেশি মরে খেয়ে। খাবার আগে তোমাকে জানতে হবে কোন জিনিসটা তোমার উপকারী আর কোনটা উপযোগী। তার চেয়েও বড় কথা, কোন জিনিসের কতটা তোমার সিস্টেম নিতে পারে। সংসারে এসেছি বেঁচে থাকতে, একটু হিসেব করে চললে যদি 10টা বছর বেশি টিকে যাওয়া যায়, মন্দ কি? সরকার তো আর তার জন্যে পেনশন বন্ধ করে দেবে না। নাতজামাই মুখে বলল, সে তো বটেই। মনে মনে বলল, পেনশনওয়ালা বৃদ্ধের দল সবাই যদি এমনি করে নিক্তি মেপে খেতে শুরু করে এবং পণ করে 100 বছর না পেরোলে নড়বে না, সরকার নিশ্চয়ই আইন করে একটা বয়স বেঁধে দেবে, যার বেশি বাঁচলে আর পেনশন দেওয়া যাবে না। জামাই বেচারা অনেকক্ষণ থেকেই পালাবার ফাঁক খুঁজছিল। দাদা শ্বশুরের বক্তৃতায় ছেদ পড়তে যেমন উঠতে যাবে, তিনি আবার শুরু করলেন। খাওয়া হলো একটা দিক, আরেকটা এবং ইকুয়ালি ইম্পর্ট্যান্ট দিক হলো রেগুলারিটি, ঠিক কাজটি ঠিক সময়ে ঠিক মতো করা। সেদিকেও আমার কড়া নজর আছে, একেবারে ঘড়ি ধরে। নাপিত এসে ঢুকলো দাড়ি কামাবার সরঞ্জাম নিয়ে। তার সময় হয়ে গেছে, 1 মিনিট এদিক ওদিক হলে একদিনের মাইনে কাটা যাবে। বেঁচে গেল নাতজামাই। রিটায়ার করবার পর ছেলেরা বলেছিল, পেনশন তো ব্যাংকের মারফত নেওয়া যেতে পারে, কি দরকার মাসে মাসে ট্রেজারিতে ধর্ণা দেওয়ার। মৃত্যুঞ্জয়বাবু রাজি হননি। মাসে শুধু ওই একটি দিন সতীর্থ, সহকর্মী এবং 2-4 জন সমকালীন বন্ধুদের দেখা মেলে। সেসব দিনের সুখ দুঃখের আদান প্রদান করতে গিয়ে ফেলে আসা পুরনো জীবনটা নতুন স্বাদ নিয়ে দেখা দেয়। তার ভিতরেও খানিকটা সঞ্জীবনী শক্তি আছে। ওই কয়েকটা ঘন্টা বেশ কিছুদিনের পরমায়ু বাড়িয়ে দেয়। সে লোভ ত্যাগ করা যায় না। 75 পেরোবার পর সকলের চাপে পড়ে ব্যাংকের সঙ্গে বন্দোবস্ত করলেন। তখনও বছরে একবার এপ্রিল মাসে ট্রেজারি অফিসারের কাছে হাজিরা দেবার নিয়ম। সশরীরে জানাতে হয়, আমি বেঁচে আছি। 2-1বার গিয়েছিলেন মৃত্যুঞ্জয়। পরে লাইফ সার্টিফিকেটের ব্যবস্থা হলো। সেজ ছেলে গেজেটেড অফিসার, সেই দেয় সার্টিফিকেট, মৃত্যুঞ্জয় চৌধুরী ইজ অ্যালাইভ দিস ডে। এটা তাঁরই সই। 90 বছরে পা দিয়ে হঠাৎ একদিন খেয়াল চাপল 3রা এপ্রিল নিজেই যাবেন ট্রেজারিতে। কারও মানা শুনলেন না। বাড়ির গাড়ি করে বড় ছেলের মেজ ছেলে, সে ডাক্তার, এবং খাস ভৃত্য রাম গেল সঙ্গে। অনেক দিন পরে বাইরে বেরিয়ে চিরপরিচিত রাস্তাঘাট বাড়িঘরগুলোকে যেন নতুন রূপে দেখলেন। কচি পাতায় ভরে গেছে গাছপালা, বসন্তের চঞ্চল হাওয়ায় নবজীবনের স্পর্শ। নিজের অন্তরের মধ্যে একটা সজীবত্বের জাগরণ টের পেলেন মৃত্যুঞ্জয়। পৃথিবীটা বড় সুন্দর, বেঁচে থাকার মধ্যে আনন্দ আছে। ট্রেজারি অফিসার খাতির করে বসালেন। এরকম বর্ষিয়ান পেনশনার তাঁর চাকরি জীবনে আর একটিও দেখেননি। মৃত্যুঞ্জয় তাঁর সমসাময়িক বন্ধুদের খোঁজ খবর নিলেন। ট্রেজারি অফিসার কাউকেই চিনতে পারলেন না। বললেন, আমি তো বেশি দিন আসিনি, আমার অ্যাকাউন্ট্যান্টকে ডাকছি, তিনি অনেক দিন আছেন, হয়তো বলতে পারবেন। অ্যাকাউন্ট্যান্টও বেশিরভাগ নাম শোনেননি। 2-4টি মনে পড়ল। কাশীশ্বর রায়, তিনি তো অনেক দিন হলো মারা গেছেন। বিশ্বনাথ হালদার, তিনিও নেই। মহিমারঞ্জন ঘোষাল গেছেন গেল বছর। এমন একজনকেও পাওয়া গেল না যিনি বেঁচে আছেন। বাড়ি ফেরার পথে ওই একটা কথাই জেগে রইল মৃত্যুঞ্জয়ের মনের মধ্যে। সবাই চলে গেছে, পড়ে আছেন তিনি একা। ঠিক 5টায়
রোজকার মতো ছানা আর ফল নিয়ে এলেন সেজ বৌমা। অন্যদিন মৃত্যুঞ্জয় হাত বাড়িয়ে ডিশটা টেনে নেন। আজ হাত নেড়ে বিরক্তির সুরে বললেন, নিয়ে যাও। খাবেন না? না বলে ইজি চেয়ারে গা এলিয়ে দিলেন। শ্বশুরের চোখ মুখের দিকে চেয়ে ভয় পেলেন সেজ বৌমা। জরা ও ক্লান্তির চিহ্নগুলো হঠাৎ অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে। তার উপরে কিসের একটা ছায়া। শেষ হলো আজকের গল্প। আমার গল্প পাঠ ভালো লাগলে লাইক করে প্রিয়জনদের শেয়ার করে দেবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়মিত শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই। খুব তাড়াতাড়ি আবার চলে আসব একটি নতুন স্বাদের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। ধন্যবাদ।